হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার পুরো আয়োজনটি ঘিরে আপনারা সাথে থাকার চেষ্টা করুন। দেখতে পাবেন অনেক কিছু। দেখেন, এগুলো হলো আমার কবুতর। গরুর পাশাপাশি আমি কিছু কবুতর লালন পালন করে থাকি। এখানে যে সাদাটা দেখতে পাচ্ছেন, সাদা আর উপরের সবুজটা, এই দুইটা হলো জোড়া এবং এদেরই বাচ্চা, ওই দুই এক জোড়া বাচ্চা। এবং পাশে একটা সবুজ কালারের নট দেখতে পাচ্ছেন, ওটা এদেরই বাচ্চা। তো এখানে আছে এই কয়টা কবুতর, আরও বেশ কিছু কবুতর আছে, আমি আপনাদেরকে দেখাবো এক এক করে। তো এই কবুতরগুলো মাশাআল্লাহ অনেক ভালো, উড়ুক আর না উড়ুক ডিম বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো করে। এই নিচে দেখতে পাচ্ছেন একটা সবুজ, আর ওইখানে একটা সাদা পটকা পটকি সবুজ, এই দুইটা ওদেরই বাচ্চা। মানে ওদের টোটাল একটা ফ্যামিলি প্যাকেজ এই কয়টা কবুতর, ওই এক জোড়ার থেকে হয়েছে। তো এখানে এই ফ্যামিলি প্যাকেজটা গেল। আর আমি বলে রাখি, আমার সব কবুতর কিন্তু ডিম বাচ্চা ঠিক মতো করে না। যেমন এই একটা জোড়া আমি নতুন জোড়া দিছি, এখন আমার জানা নাই এই জোড়াটা কী হবে। আর এই কবুতর জোড়াটা নতুন, আমার বাসায় নতুন আনা। সাদাটাকে বাসা চেনাইছি এবং মুখের যেটা কালো সিট, ওটা এখনও বাড়ি চেনে নিয়ে আর পাখা কাটা দেওয়া। এটা হলো আমার বাড়িরই একটা বাচ্চা, এর বাবা মা আছে অন্য একটা খোপে, আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো এখানে এই কটা কবুতর আছে। তো গরুর ঘরটা দেখেন, সকালবেলা হলে যা হয়, সকালে গরুর ঘরটা নোংরা হয়ে আছে। তো গরুর ঘরটাকে পরিষ্কার করা উচিত। তো এখানে আমার সাইডে কোদাল আছে, আমি কোদাল দিয়ে গোবরগুলো সরাই নিব। তা আসলে হয়েছে কি, এক হাতে ফোন এক হাতে কোদাল, মানে কষ্ট করে হয় আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আয়োজনটা। কারণ ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমার একটা পরিবার আছে, আপনাদের মাঝে আমি ভিডিওগুলো শেয়ার করে শান্তি পাই। আপনাদের মধ্যে অনেকে দেখেও হয়তো বা ভালো লাগে, অনেকের মন খারাপ থাকলে আমার ভিডিও দেখলে অনেকে হাসে, কারণ আমি কথাবার্তা বলি উল্টাপাল্টা ভুলভাল পাগলের মতন কথাবার্তা বলি, যেগুলো শুনে অনেকে হাসে। তো তারা হাসলেও আমার ভালো লাগে। আমার ভিডিও যে আপনারা দেখেন, এটাই অনেক কিছু। আমার কোনো আইফোনও নাই বা দামি কোনো ফোন নাই, আমার সাধারণ একটা রিয়েলমি ফোন, যেটা দিয়ে আমি মনে করেন যে ভিডিও সরি রিয়েলমি না, আমার ফোনের নাম হলো রেডমি 10 প্রো না, খালি রেডমি 10। যাই হোক, এটা দিয়ে আমি ভিডিও বানাই। ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসে না, তারপরও ততটুকু ভিডিও করি। আপনারা যে দেখেন, এই জন্য আপনাদেরকে আই লাভ ইউ। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে প্রত্যেকটা বেকার মানুষের উচিত কোনো না কোনো কাজে ঢুকে যাওয়া, কোনো না কোনো কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখা, তাহলে জীবনে কিছু করতে পারবে। তা না হলে পরে আমও হারাবে, সালাও হারাবে। আর আমার চ্যানেলের নাম হলো তো জানেনি, বিগারি অ্যাগ্রো ফার্ম। আমি বিগার করে গরু কিনছি, বিগার করে চ্যানেলের নামও দিছি বিগারি অ্যাগ্রো ফার্ম। তো দেখেন, আমি এখন আমার কিছু কবুতর ধরবো। আর ধরতেছি কেন, ধরার মূল কারণটা হচ্ছে আমি এদেরকে একটু ওড়াবো। এই জন্য। দেখেন, এটা হলো নর, সবুজ নর, আমার বাড়ির মোটামুটি একটা ভালো কবুতর। তেমন একটা ওড়ে না, তবে আমার পছন্দের। দেখে অনেকে হয়তো বলবে যে এটা বাংলা কবুতর। তো আসলে যারা কবুতর চেনে তারা বুঝতে পারছে এটা কি কবুতর। এখন যেটাকে ধরা ট্রাই করতেছি, এটা হলো সবুজ নরের বেটা। তোকে ধরতে পারলাম না, তাই এখানে আসলাম। এই ছোট বেটাকে ধরার চেষ্টা করবো এখন। তো এটাকে ধরে নিছি, এটা হলো সবুজ নরের ছোট বেটা, না মেজো বেটা। এটা ছোটোগুলো তো এখনও খোপ থেকে বেরিয়ে হয়নি, এটা হলো মেজো বেটা। এখন ট্রাই করব এটাকে ধরার। একটু পিকলুস টাইপের, মানে লেলপা টাইপের। তো যাই হোক, ধরে নিছি। এটা হলো প্রথমে যে সবুজ নরটা উড়ে চলে গেল সাইডে, ওরই মাদি এটা। তো এটা হলো সবুজ নরের বড় বেটি। যাই হোক ভিউয়ার্স, এক হাতে ভিডিও করতেছি, তাই হয়তো একটু নড়াচড়া হচ্ছে, আপনারা মাইন্ড করেন না। ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করুন। যাই হোক, একে ধরা একটু কঠিন বিষয়, কারণ এক হাতে ধরতেছি তো, এক হাতে ফোনের ক্যামেরা। যাই হোক, আমি চেষ্টা করব একে ধরার, অবশ্যই সাকসেস হবে, কিন্তু একটু ফাজিল। তো যাই হোক, ধরার চেষ্টা করতেছি, ওকে ধরতে হবে।
এবং এখন বলতে পারেন যে ওই যে খোপের মধ্যে একটা বসে আছে ওকে আমি কেন ধরতেছি না, কারণ ভাই ওই কবুতরের মতন অলস কবুতর আমার ভাই তার এক পিছু নাই। আর আমি ফিকা মারলে ওই মনে করেন যে 3 পাক মারে বাইরে নামা যায়। তো ওই রকম ঝাউলি কবুতরের তো ওড়ানোর মতন ধৈর্য সবার হয় না। আর ছায়াতে পালন করে তো যার কারণে একটু ল্যাল বা দেখেন কী রকম করতেছে ধরতেই পাচ্ছি না, তবে ওকে ধরে দম নেব, ধরতে হবে। তো ফাইনালি বুঝতে পারছি যে ওকে ধরার জন্য কী করতে হবে। তো ধরা কমপ্লিট, রাখছি খোপে, খাঁচায়। এইখানে যে পেয়ারটা আছে এই নটটাকে নিল না, কারণ নটটাও ঝাউলি। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন কবুতর ওড়ানো কমপ্লিট। আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না, যার কারণে আমি ভিডিও করে দেখাতে পারলাম না কবুতরে ওড়ান। মানে কবুতর তুলে দিয়েছে, কবুতর এখন উঠতেছে আকাশে। আমার কবুতর সর্বোচ্চ ভাই 10-15 মিনিট ওড়ে, যেটা দেখে আমার অনেক ভালো লাগে। আমি বেশিক্ষণ ওড়াতে পারি না আমার কবুতর, কারণ আমার কবুতর বেশিক্ষণ ওড়েই না। তো গরুর ঘরটাকে পরিষ্কার রাখতে হয়, যার কারণে আমি গরুর ঘরে ঢুকলাম। সকালের কাজগুলো করতেছি, সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে এই কাজগুলো করতে হয়। তো কালকে তো মনে করেন যে আমি যে আমার যে লাল জাদুর বালতিতে আমি বড় গরুকে খাইয়ে দিচ্ছিলাম, জাদুর বালতিটা ছোট গরুটা ভেঙে ফেলে দিছে, যে কারণে আমার এখন জাদুর বালতির পরিবর্তে আমি পানির একটা বড় বালতি ছিল যেটা তোদেরকে পানি খাইয়ে দিচ্ছিলাম, সেই বালতিতে আমি ওকে খাবার দেবো, এজন্য বালতিটা সরালাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি গরুর ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। এটা আমার প্রতিদিনের রুটিন বলতে পারেন। আমি বিনা বেতনের একজন কামলা, বগুড়া শহরের বিনা বেতনের একজন কামলা। তবে আমি কিন্তু নিজের কাজে নিজেই পরিশ্রম করি। সামান্য 2 গরু পালনের জন্য যদি আমি এখন লোক নেই, তাহলে তো আমার লাভ হবে না, ওই লোকের পরিবার চলবে, কিন্তু আমার তো নিজেরই পরিবার চলে না। এজন্য নিজের পরিশ্রম নিজেরই করতে হবে। এই জন্য নিজের কাজ নিজে করার ট্রাই করতেছি। তো আমার ছোট সাহেব একটু অলস, একটু নয় অনেক বেশি অলস, ওকে আসলে ওই একটু পরে উঠবে। তো আমি আগে গোবরটাকে ফেলে দিয়ে আসি। আর আসলে দিনকাল খুব খারাপ যাচ্ছে আমার। অনেক ভিউয়ার্সরা জিজ্ঞাসা করে ইউটিউব থেকে যে কালো গরুটার দাম বর্তমানে কত। তো ব্রাদার আসলে কালো গরুটার দাম বর্তমানে বিক্রি করলে 55 থেকে 60 হাজার টাকা পাওয়া যাবে। এই জন্য এখন বর্তমানে এটাকে বিক্রি করব না, এখন বিক্রি করলে আমার লাভ হবে না। আমি এটাকে বিক্রি করব হয়তো বা কোরবানি ঈদের পরে, নয়তো বা একদম সামনে বছর কোরবানি ঈদের পরে। এখন দেখা যাক কি হয় না হয়। কোরবানি ঈদের পরে মানে এই কোরবানি ঈদের পরে আমি 2 গরুকে হাটে নিব, হাটে নিয়ে দেখবো যে কীরকম দাম ওঠে, কীরকম দাম বলে জনগণ। এটা জাস্ট আমি যাচাই বাছাই করার জন্য আমি হাটে তুলবো 2 গরুকে, হাটে তুলে দেখবো যে আসলে কেমন কী দাম ওঠে। যদি মোটামুটি ভালো দাম পাই তাহলে আমি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করব, আর না হলে আমি বাসায় নিয়ে আসবো। আমার বাসা থেকে হাটে যাইতে ভাই বেশি একটা সময় লাগে না। আমি যদি হেঁটে হেঁটে 2 গরুকে নিয়ে যাই সর্বোচ্চ মনে করেন আধা ঘন্টা লাগতে পারে। তো এটা আহামরি বেশি না। আমাদের এখানে বনানী হাটটা কাছে, মানে সুলতানগঞ্জ হাট বলে, সুলতানগঞ্জ হাট কিংবা বনানী হাট, এটা আমাদের বগুড়া শহরে অবস্থিত। যাদের ঢাকা থেকে বনানী হাটে আসার শখ তারা ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে নামবেন। ওইখান থেকে রিক্সা বা অটোতে উঠলে 10 টাকা ভাড়া নেবে, রিক্সাতে উঠলে হয়তো বা 30 টাকা ভাড়া নিতে পারে, 30 টাকার মতন নেবে, কিংবা 30-এর উপরে 40 টাকা নিতে পারে। তো এই টাকা নিয়ে বলবেন যে আমাকে বনানী হাটে নেওয়া দেন। তো আপনারা বনানী হাটে চলে আসবেন, ওখান থেকে গরু কালেকশন করবেন। ওখানে ভটভটির ব্যবস্থা আছে, মোটামুটি সারা দেশেই যায়, যেখানে যেখানে যেতে হয় ভটভটি সেখানে যাবে। আপনারা গরু কালেকশন করতে পারবেন। বনানী হাটে মোটামুটি ভালোই গরু ওঠে। আমি 2-একটা ভিডিওতে বনানী হাটের চিত্রটাকে তুলে ধরছি, হয়তো বা অনেকে দেখছেন অনেকে দেখেননি। যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে একটু ভিজিট করতে পারেন, তাহলেই দেখতে পারবেন যে বনানী হাটের স্পেসটা ঠিক কত বড়। বনানী হাটের স্পেসটা অনেক বড়, আমার চোখে দেখা মোটামুটি বড়, কিন্তু
এখানে প্রান্তিক খামারিরা খুব কমই গরু তোলে, কারণটা কি আমাদের মানে বনানীটা হলো একটু শহর অঞ্চলের মধ্যে। তারপরেও মোটামুটি কম দামে গরু বিক্রি হয়, আহামরি বেশি দামে বিক্রি হয় না। এখন ক্রেতার উপর ডিপেন্ড করে, কারণ আমি ক্রেতা, আমি যদি যাই, আমি যদি গরু পছন্দ করি, আমি যদি দামাদামি করতে পারি ঠিক মতো, তাহলে বিক্রেতা কেন দিবে না, অবশ্যই দিবে। প্রত্যেকটা জিনিসেরই তো ব্যবসা হয়, এখন সব কিছুরই বিজনেস হয়, অস্বাভাবিক কিচ্ছু নয়। তো আমার টার্গেট কি জানেন, আমি কোরবানিদের পরে এই গরুকে যদি আমি 1.5 লাখ টাকাতে বিক্রি করতে পারি তাহলে আমি বিক্রি করবো, তাছাড়া আমি বিক্রি করবো না, আমার টার্গেট। আর এখন বলতে পারে না হাই ভাই এত টাকাতে গরু জীবনও বিক্রি হবে না, আসলে ভাই আমার বিক্রি করার ইচ্ছাও নাই, এই জন্য আমি এই দামটা বললাম। বিক্রি করার ইচ্ছা থাকলে আমি কম দামে বলতাম, ইচ্ছাটা নাই, কারণ দুইটাই গরু, কারণ এই দুটো বিক্রি করলে পরে আমি কী করে কিনবো। আমার দেখা আমার কাছে দুটো বেস্ট ভালো গরু, যেগুলো পেছনে আমি সময় ব্যয় করছি। আমার এই কালোটার পেছনে প্রায় অনেকদিন ধরে সময় ব্যয় করতেছি। আমি ফেব্রুয়ারি মাসের 11-12 তারিখের দিকে গরুটাকে ক্রয় করছিলাম, আর এটা এখন ফেব্রুয়ারি গেল, মার্চ, এপ্রিল, মে মাস। এটা আজকে মে মাসের কত তারিখ? আজকে মে মাসের 19 তারিখ মেবি, আমি শিওর জানি না, আমি বলছি আজকে মে মাসের 16 তারিখ। দেখেন এই মাসটাও গেল, টোটালি হিসাব করলে দেখা যায় যে কেবল 3 মাস হলো আমার গরুকে পালার, পিওর পাক্কা 3 মাস কেবল হলো। যদি ফেব্রুয়ারির 15 তারিখেও নিয়ে আসি, তাহলে আজকে হলো মে মাসের 16 তারিখ, তাহলে আমি হিসাব করি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ কেবল আমার গরুকে পালন করা 3 মাস হইলো ভাই। 3 মাসে যে সাইজে আনছি আল্লাহর রহমতে, আরও 3 মাস যদি আমি রাখি তাহলে আমি মনে করবো এই গরুর দামই 90-95 হাজার টাকা হয়ে বসে থাকবে। তা আমি কেন হুদাই এই গরুটাকে এত তাড়াতাড়ি বিক্রি করতে যাব? কোনো প্রয়োজনে আসে না। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, বাছুর গরু পালতে চাইলে 6 মাস 9 মাস পালতেই হবে। 6 মাস 9 মাস না পারলে বাছুর গরু থেকে মোটা অঙ্কের টাকা আর্ন করতে পারবেন না। দেখেন আমার বাছুর গরুটাকে যখন আমি গোসল করে দিই, তখন গরুটা কি সুন্দর সিলসিলা হয়, সুন্দর লাগে দেখতে, একদম মাশাল্লাহ। সেই তুলনায় আমার ছোট বাছুরটার এখনও উন্নতি হয়নি, আর না হয় স্বাভাবিক, কারণ কেবল ওটাকে কিনে নিয়ে আসছি 1 মাস 10 দিনের মতন হয়তো বা হয়েছে। তো গরুটার পেছনে যদি আমি 3-4 মাস সময় দেই, আমি মনে করবো ওই গরুটাও বড় হয়ে যাবে। আর ওর শরীরের লোম কিন্তু এখনও পড়েনি, আর পড়ার প্রয়োজনও নাই। ওই গরুটা আগে লম্বা হোক, তারপরে গায়ে লোম পড়ুক, কারণ গরুটার এখনও কিচ্ছুই হয়নি। ওর যদি মা থাকতো, ও এখনও মায়ের দুধ পান করতো, তাহলে বোঝেনি গরুটার বয়স কত কম। কারণ ওটাকে আমি ক্রয়ই করছিলাম, মনে করেন যে সিঙ্গেল একটা বাচ্চা, মা হয়তো অন্য কারোর কাছে বিক্রি করে দিচ্ছিল, দালাল হয়তো ওকে নিয়ে দাঁড়াইছিল। তো আমি সেখান থেকে দামাদামি করে জিনিসটাকে ক্রয় করলাম। ক্রয় করার পরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওর পেছনে আমার মোটামুটি ভালো টাকাই খরচ হচ্ছে। আহামরি বেশি নয়, তবে কি মোটামুটি খরচ হয়েছে। আমার টার্গেটে আছে, আমি যদি 2 গরুকে 6 মাস 9 মাসও যদি পালি, আমার সোজা কথা আমি এই 2 গরুর পিছনে 50,000 টাকা খরচ করব। 50,000 টাকা খরচ করে যদি আমার 1 লাখ টাকা লাভ হয়, তাহলে আমার তো সমস্যা নেই। অল্প জিনিসে অল্প লাভ, বেশি জিনিসে বেশি লাভ, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই গরমের দিনে নিজেও গোসল করবেন, নিজের পশু পাখিকে গোসল করে দিবেন। পশু পাখি বলতে বোঝাচ্ছি গরুকে গোসল করে দিবেন। আমি প্রতিদিনই গোসল করাই গরুকে, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দিই যখন দেখি বৃষ্টি হচ্ছে সেই দিন। কারণ আমি একটা ভাইয়ার থেকে শুনছিলাম যে বৃষ্টির দিনে আবহাওয়া এমনিতেই ঠান্ডা থাকে, এবং সেই সময়ে গোসল না করে দেওয়াটাই উত্তম। গোসল করাই দিলে সর্দি জ্বর হলেও হতে পারে, শিওর নাই কিন্তু হতেও পারে, বলা যায় না। এই জন্য মাঝে মাঝে সিনিয়রদের কথা শুনতে হয়। সিনিয়রদের কথা শুনলে কখনোই ক্ষতি হয় না। আর সিনিয়র বলতে আমি এটাই বোঝাচ্ছি, এখন গরু পালার বিষয়ে একটা কথা বলি। আপনার থেকে 5 বছরের ছোট একটা চ্যাংড়া
মনে করেন যে গরু পালতেছে, গরু পালার বয়স আবার 4 থেকে 5 বছর। এখন আপনি তো বড়, আপনি সিনিয়র ভাই বাদার, আপনি কালকে গরু কিনে নিয়ে আসছেন, আপনার গরু পালার বয়স 1 দিন, আর গরু পালার বয়স 5 বছর। তো গরু পালার বিষয়ে ও আপনার সিনিয়র, আর বয়সের দিক থেকে আপনি ওর সিনিয়র। তো এই যে সিনিয়রটা যে হলো, তো ওই সিনিয়র ছোটো ভাইয়ের কথা, মানে সিনিয়র গরু পালার দিক থেকে ছোটো ভাইয়ের কথাটা শোনা আপনার জন্য উচিত। ও যতই ছোট হোক, ওর অভিজ্ঞতা আপনার থেকে বেশি, অন্ততপক্ষে গরুর দিক থেকে। তো সে যদি আপনাকে কোনো কিছু বলে, ভাই এইভাবে গরু পালন করেন, এটা করেন, এইভাবে গোসল করাবেন, এইভাবে খাবার দিবেন, তো শোনার চেষ্টা করবেন। এবং না হলে ও যে আইটেম খাওয়াতে বলে সেগুলো ইউটিউবে সার্চ দেবেন, দিয়ে দেখবেন যে আসলে অন্যরা কি বলে, এভাবে খাওয়ালে গরুর উন্নতি হবে নাকি অবনতি হবে। যদি দেখেন যে অবনতি, তাহলে ওকে ডাক দিয়ে নিয়ে এসে বলবেন যে শোনা ভাই, তুমি তো দেখিচ্ছি আমাকে মারার ধান্দা করছ, তুমি কি আমাকে দেখে চলো নাকি পুরো, আমাকে কি ভুলভাল টিপস দিচ্ছ, এভাবে বলে দেবে। আমি তো মনে করেন যে নিজে ইউটিউব ঘাটাঘাটি করে মনে করেন যে গরুর খাবারের মেনু সাজাইয়ে দেখেন আল্লাহর রহমতে এখন নিজের গরুর দিকে তাকালে নিজেরই মনটা শান্তি হয়ে যায়। তো আমার গরুর ফিড শেষ হয়ে গেছে, আজকে আমি গরুর ফিড কিনে নিয়ে আসবো। আমি আবারও বলে রাখতেছি, আমি এসিআই কোম্পানির ফিডটা খাওয়াই, ছোট গরুদেরকে আমি এসিআই কোম্পানির ফিডটা খাওয়াই। আমি কোনো মুরগির ফিড খাওয়ানো পছন্দ করি না। এখন কালো ব্যবসায়িকরা তো মনে করেন যে গরুর ফিড না খাওয়ায় গরুকে মুরগির ফিড খাওয়াচ্ছে এবং সেই গরুগুলোকে কোরবানির মধ্যে বিক্রি করতেছে। এখান থেকে আমার একটা জিনিস শেখা হইলো যে ভবিষ্যতে আমি যখন কোরবানি দিব, আমার কিন্তু এখন যোগ্যতা নাই একটা গরু কোরবানি দেওয়ার, আমার এই যোগ্যতাও নেই একটা গরু ভাগেও কোরবানি দেওয়ার। কারণ বর্তমানে ফ্যামিলি ক্রাইসিসটা অনেক বেশি চলতেছে। আমি এবারও কোরবানি দিব না, কোরবানি দিতাম যখন আমার আব্বু বেঁচে ছিল, তখন প্রত্যেক বছরেই কোরবানি দিতাম আল্লাহর রহমতে। আল্লাহ তো কবুল করতেই কয় না, আল্লাহ ভালো জানে। তবে এখন থেকে আরও কয়েক বছর পরে ইনশাল্লাহ হবে। আর শখ আছে যে নিজে যখন কোরবানি দিব, সেই গরুটাকে নিজেই বাসায় লালন পালন করে বড় করে তারপরে কোরবানি দেব। প্রয়োজনে 2 বছরে একবার কোরবানি দেবো, সমস্যা নাই। প্রতি বছরই দিতে হবে তার কোনো প্রয়োজন নাই, কারণ সামর্থ্য থাকলে দেওয়া লাগে, সামর্থ্য না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এই যেমন বর্তমানে আমার সামর্থ্য নাই, এখন আমি নিজের পকেট খরচটাই আমি খুব হিসাব করে মানে খরচ করি, খুব বেশি কষ্টে থাকার লাগে এখন বর্তমান যে সময়। বর্তমান বাজারে অনেক ঝামেলা সব সময় লেগেই থাকে। আরে কি এক জাদু শুরু হলো, মুরগির ফিড খাওয়াচ্ছে এখন, মুরগির ফিড খাওয়ায় গরু মোটা করতেছে। তো গরুগুলার তো মনে করেন যে অবস্থা খারাপ, মাংসের প্রতি লোভ। আসলে কথা হয়েছে কি, বর্তমান বাজারে গরুর খাদ্যের দামটা বেড়ে দেওয়ার কারণে এই ব্যবস্থাগুলো নিচ্ছে সাধারণ জনগণেরা। এই তো কোরবানি ঈদের সামনে, এখন মনে করেন যে ম্যাক্সিমাম জনগণেরাই শুধু মুরগি ফিড খাওয়াচ্ছে, কেজি মুরগি ফিড খাওয়াচ্ছে গরুদেরকে। তো আর একটা বিষয় কি, 100 জন খাওয়াচ্ছে, 20 জনে গরু মারাও যাচ্ছে, স্টক করে মারা যাচ্ছে। তো ব্রাদারেরা হাট থেকে গরু কেনার সময় সাবধানে দেখে শুনে কিনে। ফিড খাওয়ানো গরু যদি নিয়ে আসেন, মুরগি ফিড খাওয়ানো গরু, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। একটু বুঝে শুনে ক্রয় করে না, এগুলো বোঝারও তো কোনো উপায় নাই। কেমনে বুঝবেন? গরু তো পেটের মধ্যে ঢুকে তো বোঝেন না। আমরা কি দেখি কোরবানির সময়, গরু সুস্থ সবল সুন্দর মোটা তাজা। এখন ফিড খাইলে যে গরু অসুস্থ হয়ে যায় তা তো না, কিন্তু ফিড খাইলে গরু স্টক করা মারা যায়, অতিরিক্ত রক্তচাপ হয়, এই জন্য মারা যায় স্টক করে। যাই হোক ভিউয়ার্স, যে গরুকে গোসল করানোর পরে আমি নিজেও গোসল দিছি। দেখতেই পাচ্ছেন আমার মতো চুল এখনও শুকায়নি। নিজে গোসল দেই, তারপরে মনে করেন গরুকে খাবারটা দিয়ে দিই। কারণ গরুকে গোসল করানোর পরে কি হয়, মনে করেন যে হাত পা অনেক চুলকায়, তো ওটা সহ্য করার মতন না। এই জন্য গরুকে গোসল করানো শেষ হয়ে গেলে নিজেও গোসল করে নেবেন, বা যদি চুলকে হয় তাহলে তো ভালো। আমার যে সমস্যা হয় আমি সেটাই বললাম। তো ভিউয়ার্স, এখন আমার সাথে চলেন, আমার গরুর কাছে যাব। 2 গরুকে 2খানে বেঁধে রাখার একটাই কারণ, আমার গোয়াল ঘরটা অনেক ছোট। একখানে বেঁধে রাখলে
দুই গরু করে মারামারি, মাঝখান থেকে আমার কষ্টে করা টাকার খাবারগুলো নষ্ট হয়ে যায়, বিনিময়ে ওদেরও পেট ভরে না, আমারও টাকার লোকসান হয়, ক্ষতি ক্ষতি ক্ষতি। এই কারণে গরুদেরকে আমি আলাদা আলাদা করে রাখছি যেন তারা ঠিকমতো খায়। এবং এখন কথায় আসি, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সেটা হতে পারে ইউটিউব, হতে পারে ফেসবুক, হতে পারে ফেসবুক পেজ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই আমার চ্যানেলটিকে ফলো করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম বিগারি অ্যাগ্রো ফার্ম, ফেসবুক পেজের নামও বিগারি অ্যাগ্রো ফার্ম। সো যার যেখান থেকে দেখার ইচ্ছা, যে যেখান থেকে কমফোর্ট ফিল করেন, সে সেখান থেকে দেখার ট্রাই করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন, যারা আমার ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। এটা আপনাদের নিজস্ব একান্তই ব্যক্তিগত বিষয়, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে করবেন, না ইচ্ছা হলে করার দরকার নাই। সো ভিউয়ার্স, আর একটা কথা, দেখেন আমার গরুকে আমি এখন জাদুর সাদা বালতিতে খাইতে দিয়েছি। এটা হলো জাদুর সাদা বালতি, এই বালতিতে খাবার দিলে গরু আস্তে আস্তে আরও মোটা হয়ে যাবে। এবং ওপরে আমার কিছু কবুতর আছে, যে কবুতরগুলো মাশাআল্লাহ অনেক ভালো একটা কবুতর, যেগুলোকে আমি এখন দেখাবো। এই দেখতে পাচ্ছেন ভালো কবুতরের দুইটা বাচ্চা। বাচ্চার রাগ দেখলে বলবেন কি ভাই অতিরিক্ত রাগ, দেখছেন আমারে মারতেছে, বাচ্চার সাহস দেখে বাঁচি না, বাচ্চা আমারে ধরে মারে। তো এটা হলো বর্তমান কবুতরের একটা বাচ্চা। আরও আছে, আপনারা দেখতে থাকুন। এই পাশে কিছু পেয়ার আমি সেট আপ দিয়েছি। এখানে এক জোড়া পেয়ার আপনারা অনেক আগে থেকে দেখে আসতেছেন। তো এই পেয়ারের বাচ্চা জোড়াটা আসল কথা মারা গেছে, বাঁচেনি কোনো একটা কারণে, গলায় টিউমার হয়েছিল। তো এখন নিচের যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা পেয়ার, নতুন একটা পেয়ার। এই পেয়ারের বেবি এখনও হয়নি বা এখন ডিমেও আসেনি, তবে সবাই দোয়া করবেন এরা যেন খুব তাড়াতাড়ি ডিমে আসে। যাই হোক ভিউয়ার্স,